প্রত্যেকটা কাজের প্ল্যানিং হচ্ছে কি ওই কাজের 60% ওয়ার্ক কমপ্লিশন। সুতরাং একটা প্রপার ইকোনমি যদি আমরা রান করতে চাই তাহলে আমাদের অবশ্যই প্ল্যানিং থাকা উচিত, এবং সেই প্ল্যানিংটা এমন না যে আমরা এটা করব, এটা করা উচিত। ইটস নট এ প্ল্যানিং। এটা করতে হবে, এটা আমরা করব ডিসাইডেড, এটা এভাবে করতে হবে, ইটস ডিসাইডেড। এই করতে গেলে আমার যে ফান্ডিং লাগবে সেই ফান্ডিংটা এখান থেকে আসবে, ইটস ডিসাইডেড। তিনটা বিষয়। তো আমরা এটা করবো, এটা এভাবে এটা করতে হবে। দুইটা বিষয়। তার হচ্ছে এটা করতে ফান্ডিং লাগবে, ফান্ডিংটা এখান থেকে আসবে। এই তিনটা বিষয় কোন একটার মধ্যে যদি ল্যাকিংস থাকে তাহলে তুমি কখনোই প্রপারলি তোমার ওয়ার্কটা ডান করতে পারবে না। ঠিক আছে? হোয়াট ইজ ইকোনমিক প্ল্যানিং? ইকোনমিক্স ডেভেলপমেন্ট হ্যাজ বিন ক্লোজলি লিঙ্কড উইথ প্ল্যানিং। ডেভেলপমেন্ট হচ্ছে প্ল্যানিং এর সাথে ক্লোজলি লিঙ্কড। তোমার ডেভেলপমেন্ট হচ্ছে ক্লোজলি লিঙ্কড উইথ প্ল্যানিং। তুমি যদি প্রপার প্ল্যানিং না থাকে তাহলে কখনো ডেভেলপ করতে পারবে না। এটা শুধু ইকোনমিক ক্ষেত্রে না, এটা তোমার লাইফের ক্ষেত্র। ঠিক আছে? তুমি যাচ্ছে তাই চলছে গাড়ি ঢিমে তালে, এইভাবে এই থিম নিয়ে যদি চলো তাহলে দেখা যাবে ওই ঢিমে তালে চলতে একসময় গাড়ি ঘুমাই গেছে, তারপর তুমি খেয়ে হারিয়ে ফেলছো। এরকমই আসলে হবে। ঠিক আছে? সুতরাং তোমাকে একটা প্রপার প্ল্যানিং তোমাকে অবশ্যই কি করতে হবে, সেখানে তোমাকে রাখতে হবে। হ্যাঁ, চেঞ্জ হতেই পারে। তুমি যখন প্ল্যান চেঞ্জ করা মানে তোমাকে আবার নতুন করে কি করা, প্ল্যান করা। তখন তোমাকে আবার সেটাই, হ্যাঁ আমি এটা করব, আমাকে এটা করতে এভাবে করতে হবে, এখানে ফান্ডিংটা এভাবে আসবে। হ্যাঁ, বৃদ্ধি পায়। তুমি যখন প্ল্যান চেঞ্জ করবা তখন সেটা তোমাকে আর আগের প্ল্যানিং এ থাকবে না, এটা হবে তোমার নিউ প্ল্যানিং। কস্ট বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে। এখন তোমার যদি যদি এমন হয় যে ধরো যে তুমি এখন ভার্সিটির বাস মিস করছো, ঠিক আছে, তোমার ক্লাস টেস্ট আছে, তুমি তোমার প্ল্যান ছিল তুমি বাসে করে যাবে, সেটা বাসের বাস সব চলে গেছে, তোমার 3 মিনিট লেট হয়েছে। এখন তুমি তুমি কি 50 টাকা খরচ করে ভার্সিটি না গিয়ে এখানে ওয়েট করে থাকবা, নাকি 50 টাকা খরচ করে গিয়ে তুমি সিরিজ অ্যাটেন্ড করবা? এটা তো সেটা তোমার জন্য না, তোমার কস্ট বাড়তেছে না? তাহলে তুমি কস্ট বাড়তে দিয়েও তুমি ক্লাস ক্যাম্পাসে যাচ্ছ কেন? কারণ তোমার হচ্ছে সিটি 10 মার্কস ইম্পর্টেন্ট। তো তুমি যখন যেখানে আউটপুট বেশি আসবে, আউটপুট ভালো আসবে, সেই এক্সপেকটেশন যদি তোমার থাকে তাহলে তোমার কস্ট কস্ট বেশি হলেও তো সমস্যা নেই। না বুঝছো স্যার। ব্যাপারটা? বুঝছো ব্যাপারটা? আচ্ছা, জি স্যার। এখানে প্ল্যান্ড ইকোনমি এন্ড আনপ্ল্যান্ড ইকোনমি দুটো একটা এখানে একটা ডিস্টিংগুইশ দেওয়া থেকে দেখে নিবা। আনপ্ল্যান্ড ইকোনমি বলতেছে কিছু নেই। আনপ্ল্যান্ড ইকোনমি কোন দেশকে চাইবে তার ইকোনমি ধ্বংস হয়ে যাক? না কেউ কি স্যার। চাইবে? না। তাহলে আনপ্ল্যান্ড ইকোনমি বলতেছে কিছু নেই। তারপর আমরা এখানে একটা টার্মস রাখছি, দেখো। দ্য মেইন ইমপ্লিকেশন অফ প্ল্যানিং। প্ল্যানিং করতে হলে আমার মেইন প্রধান ইমপ্লিকেশন গুলি কি কি দেখো। ফর্মুলেশন অফ অবজেক্ট এন্ড গোলস। আমার যদি কোনো অবজেক্ট না থাকে, আমার যদি গোলস না থাকে, আমি 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 কি কোনো প্ল্যান করতে পারবো? ধরো আমি তুমি, এখন ধরো যে তুমি আমি, আমরা কি তোমার কি বলে যে নিউক্লিয়ার প্ল্যান আছে, নিউক্লিয়ার প্ল্যান্ট কোথায় হবে, কিভাবে হবে, এগুলো কি আমরা কি প্ল্যান করতেছি? কারণ এটা নিয়ে না আমাদের কোনো কি স্যার। নেই, গোলস নেই, অবজেক্ট নেই। তোমার গোলস হচ্ছে তোমার এখন একটা ভালো সার্টিফিকেট, সিজিপিএ ভালো করা, তোমার একটা গোলস না? সেই গোলস নিয়ে প্ল্যান করতেছো যে আমি গত সেমিস্টার করতে আমার এইভাবে সিজিপি আসছে, এই সেমিস্টার আমাকে সিজিপিটা বাড়াতে হবে, আমাকে তাহলে এইভাবে পড়তে হবে, আমাকে এই সাবজেক্টে মিনিমাম এই গ্রেড পেতে হবে। এই যে প্ল্যানটা করছো কেন? কারণ তোমার সামনে গোলস আছে। কি গোলস আছে? ভালো সিজিপি নিয়ে তুমি এখান থেকে কি করবা, আন্ডারগ্রেড কমপ্লিট করবা, তাই না? তোমার বন্ধু যে ইউনিভার্সিটি অথবা অনার্স লেভেলে ভর্তি হয়নি, যে জব করে, সে কি প্ল্যান করতেছে যে কিভাবে সিজিপি বাড়ানো যায়? কারণ তার তো এটা গোলসই না। তাহলে জি স্যার। অবশ্যই একটা কি থাকবে, অবজেক্ট এন্ড গোলস থাকবে। ফিক্সিং টার্গেট টু বি অ্যাচিভড এন্ড প্রায়োরিটিজ প্রোডাকশন ফর ইচ সেক্টর অফ দ্য ইকোনমি। একটা টার্গেট
ফিক্সড থাকবে এবং সেটাকে অ্যাচিভ করার জন্য কোনটা আমাকে আগে প্যারিটি বেস প্রোডাকশন করতে হবে ইকোনমিতে, কোন সেক্টরটা আগে প্যারিটি বেস প্রোডাকশন আমার বাড়াতে হবে, সেটা কি করতে হবে, আমাকে টার্গেটটা ফিক্স আপ করতে হবে। ঠিক আছে, যেমন এখন তোমার যে কোভিড-19 যখন এখন মোটামুটি বাংলাদেশ রিল্যাক্স মোডে আছে, ঠিক আছে, তো এখন কোন গভর্নমেন্ট কোন সেক্টরটাকে ছিল বলেই আমাদের ইকোনমি আল্লাহর রহমতে ফল করেনি। ঠিক আছে, এখন দেখো জি স্যার। এবার মোবিলাইজেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল এন্ড আদার রিসোর্স রিকোয়ার্ড ফর দ্য এক্সিকিউশন অফ দ্য প্ল্যান। প্রতিটা প্ল্যান আমাকে এক্সিকিউশন করতে হলে কি লাগবে? ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি লাগবে না? সেই ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি গুলো আমি কিভাবে কালেক্ট করব, সেটা কিভাবে আমি ইউজ করব, সেটা আমি কিভাবে আহ, কোথায় ইউজ করলে আমার বেটার আউটপুট পাবো, এর একটা অবশ্যই কি থাকতে হবে? প্ল্যান থাকতে হবে। ঠিক আছে, আমি তোমাকে 50 লাখ টাকা দিয়ে দিলাম, তুমি একটু ব্যবসা করো, আর তুমি এই 50 লাখ টাকা নিয়ে কিছুক্ষণ তেল কিনতেছো, কিছুক্ষণ শেয়ার মার্কেট ঢুকাচ্ছ, কিছুক্ষণ তুমি একটা দোকান কিনতেছো, মানে ইউ হ্যাভ দ্য নো প্ল্যান। তুমি যেটা বলছো এটা তুমি করে দিছো, দেখা যাবে যে আলটিমেটলি কোনোটা তুমি কি হো নাই, সাকসেস হো নাই। তো প্ল্যান তোমার থাকতে হবে 50 লাখ টাকা দিয়ে আমি একটা দোকান নেবো, যে দোকানটা আগে চলতেছিল, রানিং ছিল, সেই দোকানটা আমি মার্কেট সার্ভে করে দেখলাম যে এই দোকানটা থেকে আমার পার মান্থ মিনিমাম আমি 50 লাখ টাকা ইনভেস্ট করলে এখানে আমি 1 লাখ টাকা কি পাবো, আউটপুট পাবো। আগে যারা করছে তারা পাইছে, তো আসলে যারা করতেছে তারা পাচ্ছে, এবং আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সও এই ব্যাপারে ভালো আছে, দেন ইউ ক্যান গো হেড। ঠিক আছে, না অমুক অমুক একটা বিজনেস করতেছে, খুব লাভ করতেছে, আমার সেটা করা উচিত। স্যার, ও লাভ করতেছে আজকে, সে ওই বিজনেসটাতে 10 ইয়ার্স সময় দিচ্ছে, তার 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, সে জানে কোথা থেকে কম প্রাইসে প্রোডাক্ট কিনে এনে ভালো প্রাইসে সেল করা যায়। আর ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, আর ইউ হ্যাভ দ্য আইডিয়া, খালি ওরটা দেখে তুমি লাফালাফি করলে হবে? না স্যার, ও তো ফার্স্টে স্যার ধাক্কা খাইছিল। হ্যাঁ, অমুক কোম্পানি আজকে খুব ভালো পজিশনে, অমুক কোম্পানি আজকে এই পজিশনে আসতে মিনিমাম 30 বছর সময় নিচ্ছে। তুমিও তোমার একটা কোম্পানি গ্রো করো, 30 বছর সময় দাও, তুমিও সে পর্যন্ত যেতে পারবা। আমরা মনে হয় না, আমরা মনে ফেলিওর, আমরা মনে পারি না, আমরা মনে পারবো না, সে তো অনেক উপরে, তারা তো কোম্পানিতে অনেক ভালো করতেছে। স্যার, স্যার রুট লেভেলটাও দেখতে হবে, সে 30 বছর পরে আজকে এই পজিশনে আসছে, কেন তুমি 2-1 বছরে তার পজিশনে যাওয়ার চিন্তা করতেছো? তো তোমার মতো কি বোকা একটা আছে? তুমি দেখো যে অমুক ভাই খুব সাকসেস, অমুক ভাই সাকসেস, সে 10 ইয়ার্স ভালো সময় দিচ্ছে এই সেক্টরে, সেই ফিল্ডে সাকসেস, তুমি সময় দাও, ইউল সাকসেস। তুমি মোবাইল নিয়ে ফেসবুকিং নিয়ে ঘুরাঘুরিতে আড্ডাতে সময় দিবা, আর বোঝা হা আল্লাহ ওদেরকে কি কি একটা সাদা কপাল দিছে, তারা কি লাইফ ব্রাইট ক্যারিয়ার, আল্লাহ মানে আমার দিকে গড মানে আমাদের ফিরে দেখাচ্ছে না। তো তুমি খালি থাকো এগুলো নিয়ে, তো তোমাকে ফিরে তাকে কি করবে? আর তোমার দিকে তোমার তো নিজেরই কোনো প্ল্যানিং নাই, কোনো ইচ্ছা নাই। ঠিক আছে, জি স্যার। creating of the necessary organization or agency for the execution the plan। তুমি যে প্ল্যানটা করতেছো ওয়েল, ভালো প্ল্যান করতে পারা আবার প্ল্যান এক্সিকিউট করতে পারা, দুই কোয়ালিটি। এখন আমি প্ল্যান করছি, ফাইন, আমার খুব ভালো ইয়ে আছে, এক্সপিরিয়েন্স আছে, প্ল্যান করছি, প্ল্যানটাকে এক্সিকিউশন করার জন্য আমার যে ম্যান পাওয়ার দরকার, আমি ম্যান পাওয়ার খুব ভালোভাবে চালাতে পারি না। তো সেক্ষেত্রে তখন কি করতে হবে? কোনটা এজেন্সিকে, কোনটা অর্গানাইজেশন দায়িত্ব দিতে হবে যে এই প্ল্যানটা তোমরা ইমপ্লিমেন্ট করো এইভাবে। প্ল্যান যখন করা থাকে তখন তুমি যে কাউকে দিয়ে কাজটা দিতে পারো, কারণ তারা তো প্ল্যানের বাইরে করতে পারবে না। তখন তুমি তখন তুমি মনিটর করবা, তখন সেটাকে ভালো আউটপুট অবশ্যই আসবে। এরপর ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল প্ল্যানিং একটু দেখবা, প্ল্যানিং অবজেক্টিভ তো বললাম, এগুলো একটু দেখবা। প্ল্যানিং এর মূল অবজেক্টিভ হচ্ছে, ইকোনমিক প্ল্যানিং এর মূল অবজেক্টিভ হচ্ছে অ্যাচিভিং দ্য ফুল এমপ্লয়মেন্ট। একটা দেশের প্রতিটা গভর্নমেন্ট চাই তার দেশের লোকজন কি থাকুক, ফুল এমপ্লয়মেন্ট থাকুক, এবং এটা নিয়ে তারা প্রথমত কাজ করে। ইকোনমির প্রধান উদ্দেশ্য হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট। ঠিক আছে, বাকিগুলো অবশ্যই অবজেক্টিভ, এগুলো তোমরা একটু দেখে নেবে।
এবার কিছু সাইলেন্ট ফিচার আছে, ইম্পর্টেন্স আছে, এগুলো দেখবা। পলিসি মডেল, এখানে কয়েকটা পলিসি মডেল আছে, এগুলো পড়লে বুঝবে, ছোটখাটো, এগুলো খুব বেশি কঠিন বিষয় না, এগুলো ডিসকাস করার মতো তেমন কিছু নাই, এগুলো একটু দেখবা। আর তোমাদের হোম টাস্ক থাকবে হচ্ছে 6-5 ইয়ার্স প্ল্যানিং অফ বাংলাদেশ। প্রতিটা দেশের, কিছু দেশের 6 ইয়ার্স, কিছু 5 ইয়ার্স একটা প্ল্যানিং থাকে, প্রতিটা দেশের থাকে এটা। তা বাংলাদেশের রানিং 5 ইয়ার্স এর প্ল্যানিংটা কি সেটা তোমরা একটু দেখবা, সেখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। ভিশন থাকে যতগুলা, ভিশন 2030 এগুলা স্যার। না, ভীষণ তো হচ্ছে একটা লং টার্ম বিষয়। ভীষণ স্যার কিরকম প্রশ্ন আসবে স্যার এটার থেকে? ভীষণ ধরো, এটা অবশ্যই সবকিছু আসবে, সেগুলো তো প্ল্যানিং এর অংশ। 2000 স্যার স্যার সকল প্ল্যানিং সাকসেসফুলি ইমপ্লিমেন্ট হবে, নট লাইক দ্যাট। বাট তুমি সেক্ষেত্রে প্ল্যানিংটা বাদ দিতে পারবে না। ঠিক আছে, প্ল্যানিং তোমার থাকতে হবে, সেটা হয়তো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, আমি যে সোর্স থেকে ফান্ডটা পাওয়ার প্ল্যানিং করছিলাম সেটা হয়নি, যে প্ল্যানিংটা কি হয়নি, সাকসেস হয়নি। কিন্তু তোমাকে প্ল্যানিং করা থেকে তুমি না, আমি মনে ফান্ড না পাইতে পারি, তাহলে প্ল্যানিং করে লাভ কি? ন, তোমাকে প্ল্যানিং করে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ধরো 2050 সালে বাংলাদেশ তার ইকোনমিকে এই পর্যায়ে দেখতে চাই, সেই পর্যায়ে দেখতে চাওয়ার জন্য আজ থেকে শুরু করে প্রতি 5 বছরের জন্য আলাদা আলাদা প্ল্যান করা আছে। ঠিক আছে, প্রতি বছর বছর সে প্ল্যানটা কি হয়, রিভিউ হয়, যে এই 50 সালে এই পর্যায়ে যাওয়ার জন্য আমার এই 5 বছরে এই পর্যায়ে যাওয়া উচিত ছিল, তার মধ্যে সে এই বছরের এই বছর আমাকে এই পর্যায়ে যাওয়া উচিত ছিল, সেটাকে হচ্ছে না, হলে কেন হয়নি, আমার আর কি করা উচিত। ঠিক আছে, দেখি সবসময় কি প্রতি বছর কি করতে হয়, রিভিউ করতে হয়। ঠিক আছে, এই সেগমেন্টে কারো কোনো কোয়ারি আছে? রাইট 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 ইকোনমিক প্ল্যানিং। স্যার এই ক্ষেত্রে স্যার এই বাংলাদেশে তো স্যার মানে সবারই কম বেশি মানে যে প্ল্যানিং থাকবে ওটার তো মিল থাকবে ঠিক না, মানে ধর এই ক্ষেত্রে কি কোনো মানে অমিল থাকার কোনো কোনো আছে? কার প্ল্যানিং? তা বাংলাদেশের যে প্ল্যানিং ওটার সাথে সবাই তো লিখবে স্যার, এখন এই ক্ষেত্রে কি এক্সপ্লেনেশনটা স্যার নিজের মতো করে দিব নাকি ওভাবে প্ল্যানিং গুলো উল্লেখ করে নিয়ে তারপর ওভাবে এক্সপ্লেনেশন নিজের মতো করে দিব? বাংলাদেশের প্ল্যান তো একটাই, তুমি যেখান থেকে যে সোর্স থেকে প্ল্যানটা লিখবা সব জি স্যার। প্ল্যান তো একটাই, আর সেখানে তুমি বিভিন্ন ভেরিয়েশন নিয়ে কথা, তুমি একটা ভেরিয়েশনের কথা বলবা, তুমি হয়তো প্ল্যানের একটা পোস্টার ডিসকাশন করবা, তুমি ধরো যে এডুকেশনের প্ল্যান ডিসকাস করলা, আরেকজন আরেকটা সাইড উন্নয়ন কর্মকাণ্ড ডিসকাস করলো, একজন একটা করবো, আগে মিলে গেলে তো সমস্যা নেই, কিন্তু মিলে গেলে মানে একদম হোল লাইন বাই লাইন মিলবে, কিন্তু হতে পারে না। স্যার একটা কি স্যার ধরেন আমি বাংলাদেশের ফিউচারে একটা প্ল্যান আছে, ফিউচারে একটা প্ল্যান আছে, ওই প্ল্যানটা নিয়ে তারপর ওটা নিয়ে আমি ডিসকাস করে ওটার একটা রিপোর্ট তৈরি করবো তাই না? মানে সবগুলো নিয়ে তো আর করা যাবে না, না সবগুলো নিয়ে তুমি কিভাবে করবো? ঠিক আছে, আর কার কোনো কোয়ারি আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে আমি আমার কোর্সের লাস্ট সেশনটা একটু ফর্মালি শুরু করি, শেষ করব। আমাদের প্রথমে আমি একটু এক্সাম প্রসিডিউর নিয়ে কথা বলি। আমরা তো 30 মার্কসের মিড টার্ম এক্সাম আমাদের কমপ্লিট, মার্কস তোমরা অলরেডি পেয়ে গেছো। আর আমার হাতে 20 মার্কস, তার মধ্যে থাকবে তোমার অ্যাসাইনমেন্ট থাকবে, তার মধ্যে তোমার অ্যাটেন্ডেন্স থাকবে, তার মধ্যে তোমার ক্লাসের পারফরমেন্স থাকবে। ঠিক আছে, তাহলে 50 মার্কস। ফাইনালের 50 মার্কসের মধ্যে 10 মার্কস কুইজ, যেটা আমি অলরেডি একটা কুইজ নিছি, আর একটা কুইজ আমি এই সপ্তাহে বৃহস্পতিবার নেব ইনশাআল্লাহ। তাহলে দুইটা কুইজের অ্যাভারেজ করে যে মার্কসটা আসবে সেটা হচ্ছে তোমার
ফাইনালের 50-এর মধ্যে যে 10 মার্ক কুইজ সেটার মার্কিং। ফাইনালের বাকি 30 মার্ক তোমার অনলাইন এক্সাম অ্যাজ ইউজুয়াল, যেটা আগে যেভাবে হতো 2 সেমিস্টার ধরে। আর বাকি 10 মার্কস ভাইবা, এটা ফিজিক্যালি তোমাকে ক্যাম্পাসে গিয়ে দিতে হবে। ওই ভাইভাতে অ্যাটেন্ড না করলে তোমার পুরোই এক্সাম প্রসিডিউর রেজাল্ট পোস্টপোন হয়ে যাবে, তোমার মার্কস ফাইনালি যাবে না। দিস ইজ দ্য ইনস্ট্রাকশন, ঠিক আছে? স্যার আমাদের তো চেয়ারম্যান স্যার বলছিল যে পরীক্ষাগুলো অনলাইনে হবে, ওগুলোর পাইবো নাকি অনলাইনে নিতে পারবে? তোমাকে ইনস্ট্রাকশন কে দিছে সেটা তুমি তার কাছ থেকে জেনে নিও, বাট আমাদের কাছে যে নোটিশ আসছে আমরা সেই নোটিশটা আমরা ফলো করতে বাধ্য। সেখানে ভাইবা তোমাকে ক্যাম্পাসে দিতে হবে, এর অন্য কোনো অপশন নেই, ঠিক আছে? ভাইভাতে আমি কি কোশ্চেন করবো? রাইট, তুমি স্ক্রিপ্টে যা থাকবে তোমার স্ক্রিপ্টটা তুমি সাথে করে নিয়ে আসবা। স্যার স্ক্রিপ্ট আনতে মনে নাই, এটা সে কথা বললে তুমি ভাবে জারি করতে পারবা না। স্ক্রিপ্টটা নিয়ে আসবা, তোমার স্ক্রিপ্ট থেকে আমি তোমার কোশ্চেন করবো। সেখানে তুমি ভাইভাতে যা পাবা ওইটার পার্সেন্টেজ আকারে তুমি কি পাবা, অনলাইন এক্সামের মার্কস পাবা। ভালো করে বুঝে নিয়ে পরে যাতে আবার আমাকে ডিস্টার্ব না করে, স্যার আমি তো এতগুলো লিখছিলাম কম পাইছি কেন। তুমি লিখছো ফাইন, বাট তুমি আমাকে ভাইভাতে আনসার করতে পারো নাই, তার মানে আমি এটাকে মার্কিং করবো অ্যাজ এ কপি। এটা ক্লিয়ার? সুতরাং তোমাকে নিজে থেকে বুঝে শুনে লিখতে হবে। তুমি নিজে থেকে যখন আনসার করবে তখন আমি তোমাকে সেখান থেকে যাই কোশ্চেন করি না কেন তুমি সেটা আনসার করতে পারবা, ঠিক আছে? আর তুমি যদি অন্যজন থেকে কপি করে আনসার করো না বুঝে, তাহলে আমি তোমার সেখান থেকে যদি আমি 20টা কোশ্চেন করি তুমি একটা আনসার করতে পারবা না। ইউনিভার্সিটি যে নোটিশ ওটা স্পষ্ট লেখা আছে ভাইবা দিয়েই তোমার অনলাইন এক্সামের আনসার স্ক্রিপ্টটাকে জাস্টিফাই করতে হবে, ঠিক আছে? তো আমি তো ফাইনালি সিলেবাসটা অনেক কনসিকুয়েন্স করে ফেলছি, তোমাদেরকে টপিক অনেক কমা দিছি। তো এত কম টপিক নিশ্চয় তোমার জন্য কঠিন কিছু হবে না, ঠিক আছে? সুতরাং কপি করা অথবা না বুঝে আনসার করা এটা মনে অ্যাভয়েড করা তোমার জন্য ভালো। আচ্ছা, এরপর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমার মিড টার্মে 30 মার্কস প্লাস আমার হাতের 20 মার্কস প্লাস তুমি যে কুইজ দিচ্ছ সেই কুইজের 10 মার্কস, টোটাল 60 মার্কস এর মধ্যে তুমি কত পাইছো সেটা আমি পাবলিশ করে দেবো, যাতে তুমি জানতে পারো 100 নম্বরের মধ্যে 60% তুমি কত পাইছো, আর তোমার এক্সপেক্টেড গ্রেড করতে হলে তোমার আসলে আর কত পাওয়া উচিত, ঠিক আছে? একটি বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখবা, যেটা তোমরা প্রায় সময় ভুল করে থাকো। আমি গুগল ক্লাসরুমে তোমাদেরকে মার্কস পাবলিশ করি, সেখানে আসলে কমেন্ট করলে সেগুলো আমাদের কাছে কোনো নোটিফিকেশন আসে না। সুতরাং তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে, তোমার যদি কোনো কোয়ারি থেকে থাকে, তুমি সেটা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, ঠিক আছে? আর তোমার পার্সোনাল প্রবলেম গুলো তুমি আমাকে পার্সোনালি নক করবা, ঠিক আছে? গুগল ক্লাসরুমে ওখানে কমেন্ট করে আসলে ওগুলো যখন আমাদের নোটিফিকেশন আসে আমার তখন দেখাও হয় না, ঠিক আছে? আর আমি যা ডিসকাস করছি পাঁচটা সেগমেন্ট থেকে 5টা কোশ্চেন থাকবে 6 নাম্বার করে করে। আমি আমার লেকচার গুলো ফলো করলে আশা করি তুমি সেখান থেকে ভালো একটা আনসার করতে পারবে।
কপি কোন একটা সোর্স থেকে হুবহু কপি করে লেখাটা আমি কখনো পছন্দ করি না। তুমি সোর্স দেখবা, সেখানে কি লিখতে পড়বা, বই পড়ো, নো প্রবলেম। পরে তুমি সেটাকে নিজের মতো করে লেখো। আমি তোমার কাছে এটাই চাইবো। তুমি নিজের মতো করে লিখতে গিয়ে তোমার গ্রামাটিক্যাল মিস্টেক করলে আমি কনসিডার করবো, আমি এটাতে রাজি আছি। কিন্তু আমি যখন দেখতেছি যে তুমি ওখান থেকে এটাকে হুবহু ওখানে ওই ইন্টারনেটের ওই পেজে যা আছে তুমি তা হুবহু লিখে দিছো, এটাতে আসলে আমি তোমাকে খুব একটা অ্যাভারেজ মার্কিং এর করতেও আমার আসলে মন সায় দিবে না। ওই বিলো অ্যাভারেজ মার্কিং করবো, ঠিক আছে? কারণ নিজে কিছু লেখার, নিজে থেকে কিছু অ্যাড করার চেষ্টা করা উচিত। তুমি আর নেগেটিভ স্টুডেন্ট, তোমার এখন ফ্রেশ মাইন্ড, তোমার কাছ থেকেই তো এখন বিভিন্ন নতুন নতুন তত্ত্ব ধারণা বেরোবে, এটা তো স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, এক্সাম প্রসিডিউর নিয়ে আর কারো কোনো কোয়ারি আছে বলেন। এটা ডিপার্টমেন্ট থেকে যেভাবে রুটিন করে দেওয়া হবে সেভাবে হবে, আসলে এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। না, ওই ডেমো রুটিনটাকে এখন ফলো করা হবে কিনা এটা ডিপার্টমেন্ট ডিসাইড করবে। এমন হতে পারে যেদিন তোমার এক্সাম তার পরের দিন ভাইবা ক্যাম্পাসে, এটা হতে পারে। অথবা সব পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ভাইবার জন্য তোমার ক্যাম্পাসে টানা 5-6 দিন সময় দিতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে? সো এটা ডিপার্টমেন্ট যেভাবে রুটিন করে দিবে আমরা ইনশাআল্লাহ সবাই সেটাকে ফলো করবো ইনশাআল্লাহ। স্যার ভাইবার উপর বেস করেছেন মার্কিং, এটা কি স্যার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে নাকি স্যার আপনার পার্সোনাল ভাবে স্যার এটা ইয়ে করবেন স্যার? না, এটা আমাদের নোটিশে বলে দেওয়া হয়েছে, ভাইবা জাস্টিফাইড বাই, সরি, অনলাইন এক্সাম জাস্টিফাইড বাই ভাইবা, ওখানে স্পষ্ট লিখে দেওয়া আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের ক্লাসরুমে 2-3টা অ্যাসাইনমেন্ট ছিল স্যার, এগুলো কি স্যার একটু সময় বাড়াই দেওয়া যায়? এবার তো সময় শেষ হয়ে গেছে সেই আদিম যুগে, এখন আর কিভাবে বাড়ানো যাবে এটা? স্যার শুক্রবার পর্যন্ত যদি একটু সময় দেওয়া যায় তাহলে আমাদের জন্য ভালো হতো স্যার, তাহলে স্যার মার্কস একটু কমে যাবে। জি স্যার, স্যার আমি এখন তো কোনো অ্যাসাইনমেন্ট চলতেছে না, কোনটার কথা বলতেছো তোমরা? স্যার গত মাসে দিয়েছিলেন স্যার। লেটেস্ট স্যার, আপনি স্যার ওই এটা কি নিয়ে মানে প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়াল দিছিলেন স্যার? এটা ইন্ডিভিজুয়াল দিয়েছিলেন তো স্যার, একটু জি স্যার, রেকর্ডগুলো দেখে তো টাইম শেষ হয়ে গেছে না 2 সপ্তাহ আগে, আমার যতটুকু মনে পড়ে। এখন হ্যাঁ, জমা দেওয়া হয়নি তো স্যার, একটু আপনি যদি 2-3 দিন সময় বাড়াই দিতেন তাহলে আমরা দিতে পারতাম আর কি। স্যার আমাদের মেইন প্রবলেম হচ্ছে স্যার আমাদের রিসেন্ট প্রজেক্ট ছিল স্যার, আর ভার্সিটি খুলেছিল স্যার, একটু এসব আমরা নিয়ে স্যার অনেক একটু প্রবলেমে ছিলাম স্যার। এটা নিয়ে স্যার 2-1টা দিন স্যার আপনি যদি বাড়িয়ে দিতেন একটু স্যার হেল্প হবে স্যার। ঠিক আছে, তোমরা সাবমিট করো, দেখা যাক কি হয়। সাবমিট করে দাও। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। তারপর আর আরো কোনো কোয়ারি আছে এক্সাম নিয়ে? তো আমাদের নেক্সট ভিডিও স্যার কোন টপিকের উপর হবে? নেক্সট উইকে আমি ক্লাস নিব না তো আজকে। স্যার সিটি নিয়ে বলছেন না স্যার? ও, সিটিটা হবে তোমার, আমরা কতটা নিয়েছিলাম কোনটা, 4-5 না, এটা হবে তোমার 6-7 হবে আর কি। আচ্ছা, তো এক্সাম নিয়ে আশা করি সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার। আমি যেটা ক্লাস তোমার সাথে কয়েকটা কথা বলি। তো আমি প্রথমেই ধন্যবাদ জানাই মহান আল্লাহকে, যার অশেষ সহমতে আমরা আমাদের কোর্সটা